প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি আরজে মুন্না বরাবরের মতোই ফিরে এলাম থার্সডে স্পেশাল ভয়েস সাক্ষীর নতুন এপিসোড নিয়ে। দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমাদের থার্সডে স্পেশাল এপিসোড শুনছেন কিংবা পরবর্তীতে শুনবেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার, আজকে যারা আমাদের ঘটনা পাঠিয়েছেন তারা সকলে হচ্ছে আমাদের বাংলাদেশি। প্রথম ঘটনাটি যার থাকছে তার নাম হলো আরু আপু ঘটনা, আর দ্বিতীয় ঘটনাটি যার থাকছে তিনি হচ্ছেন মারিয়া আপুর ঘটনা, আর হচ্ছে সর্বশেষ মানে মেইন আলোচ্য ঘটনা এটি হচ্ছে সুমা আপুর ঘটনা। আশা করি আপনাদের এই তিনটি ঘটনাই ভালো লাগবে। সর্বশেষ কথা বলে আমি শুরু করি আজকের এপিসোড। আপনারা আমাদের কিভাবে ঘটনা পাঠাবেন সেটা অবশ্যই আপনারা জানেন, এবং আমি আবারও বলে দেই আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনা পাঠাতে হবে, এবং তাছাড়া আমাদের ফেসবুক, টিকটক, মেসেঞ্জার সব কিছু আছে, আপনি সেখানেও পাঠাতে পারবেন, হোয়াটসঅ্যাপও আছে। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে voiceofarjmunna@gmail.com। আমি স্পেলিংটা বলে দিই, voiceofarjmunna@gmail.com, voiceofarjmunna@gmail.com। তাহলে প্রিয় লিসেনার, চলুন আজকে আমরা ভয়েস সাক্ষী সেই পুরাতন সুরে প্রথম ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাই। আসসালামু আলাইকুম মুন্না ভাই ও প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম আরু, আমার বাড়ি নোয়াখালীতে। আমি বসবাস করি গ্রামে। আমাদের গ্রামটা বরাবরের মতোই নিরিবিলি একটা গ্রাম। রাতে মানুষজন চলতে পারে না বললেই চলে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে শুনতাম আমাদের স্কুলের পাশে একটা নিরিবিলি জায়গা আছে। কেউ নাকি সেখানে প্রতিদিন রাতে কান্না করত, কেউ কেউ এই কান্না শুনতে পেত। এই কান্নার কথাটি আমাদের গ্রামের মানুষদের কাছে সবাই বলে, কিন্তু অনেকেই বিশ্বাস করে না, আবার অনেকেই বিশ্বাস করে। আর আমি এখন যে ঘটনাটি শোনাতে চলেছি এই ঘটনাটি রিসেন্টলি ঘটে যাওয়া, মানে কিছুদিনের মধ্যেই ঘটে যাওয়া একটি ঘটনা, তাই আমি আপনাদের কাছে শেয়ার করতে বসেছি। তাহলে চলুন ঘটনার মধ্যে প্রবেশ করি। এখন তো শীতকাল, তাই অনেক ভাইয়ারা খেলার জন্য বা আড্ডা দেওয়ার জন্য বাইরে থাকে। তারা যখন বাসায় যায় প্রতিদিন এই কান্না শুনতে পারত। তখন তারা গ্রামের মানুষকে আবারও এই ঘটনাটি খুলে বলে, কিন্তু আবারও কেউ বিশ্বাস করে না। তারা ছিল 3 বন্ধু, দয়া করে আমি নামটি বলতে চাচ্ছি না, তাই হাইট রাখ। তারা গ্রামের মানুষকে বিশ্বাস করানোর জন্য ভাবছে যে কান্না করে কে বা কোথা থেকে এই কান্নাটা আসে, একদিন তারা ভিডিও করবে আর গ্রামের মানুষকে সবাইকে দেখাবে। তাদের কথা মতোই কাজ করে। পরের দিন তারা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা এই কান্না শুনতে পায় আর ওই জায়গায় যায় এবং ভিডিও করতে শুরু করে। যে বন্ধুটার হাতে ফোন ছিল ও ভিডিও করছিল তার ভিডিওর দিকে মনোযোগ ছিল। ভিডিও করতে করতে তারা দেখতে পায় জিন বা আত্মা তাদের কাছে আস্তে আস্তে আসতে শুরু করে। পাশের 2 বন্ধু তারা এটা দেখে ভয় পায় অনেক এবং তারা আচমকায় দৌড়াতে শুরু করে। আর ওই যে ভিডিও করা বন্ধুটা তার কাছে আস্তে আস্তে আসে, কিন্তু তার মনোযোগ ছিল ওই যে ভিডিও করছিল সেই ভিডিওর দিকে, কিন্তু ওই যে আত্মাটার দিকে অতটা খেয়াল ছিল না। তাকে জঘন্যভাবে আঘাত করা হয়। আর ওই যে 2 বন্ধু, ওই 2 বন্ধু গ্রামের মানুষকে সবাইকে ডেকে আনে। অনেকেই আসে, পরে দেখতে পায় ছেলেটা শুয়ে আছে। ততক্ষণে ওই জিন বা আত্মাটা পালিয়ে যায়। তারা তাৎক্ষণিক ওই ছেলেটাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে সে আর বেঁচে নেই। এইভাবে একটা ছেলের জীবন চলে গেল। যারা বলে ভূত জিন বলতে কিছুই নেই, তাদেরকে আমি একটা কথাই বলি, ভূত বলতে কিছুই নেই, কিন্তু জিন বলতে অবশ্যই আছে। কারণ আল্লাহ তাআলা আমাদের আগে জিন জাতিকে সৃষ্টি করেছেন, তাই আমরা যদি তাদের কোনো রকমের কোনো বাধা না দেই তাহলে তারা কখনোই আমাদের কোনো ক্ষতি করবেন না। তাই যদি কখনো এমন কিছু দেখতে পান বা দেখেন তাহলে কখনোই কাউকে বিশ্বাস করানোর জন্য নিজ থেকে ভিডিও বা অডিও করার চেষ্টা করবেন না। না হয়তো এই ছেলেটা বা এই বন্ধুটার মতো
প্রাণ হারাতে হতে পারে। প্রিয় মুন্না ভাই, এতটুকুই ছিল আমার ঘটনা। এটা ছোট একটি ঘটনা। আমি চেষ্টা করব আমাদের গ্রামের ঘটনাগুলো আপনাদের কাছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি ফার্স্টে এই রিপ্লাইটা দিতে চাইনি, কারণ ঘটনার মধ্যে ঝামেলা হবে সেজন্য। প্রিয় লিসেনার, আপনাদের কাছে কেমন লেগেছে, কতটুকু ভালো লেগেছে এই আরু আপুর ঘটনা, অবশ্যই আপনারাও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। প্রিয় লিসেনার, তাহলে চলুন আমরা ভয়েস সাক্ষীর আজকের দ্বিতীয় ঘটনাটি শুরু করি। আসসালামু আলাইকুম মুন্না ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম মারিয়া, আমার বাসা মাগুরাতে। আমি যেই ঘটনাটি বলতে যাচ্ছি, ঘটনাটি 100% সত্যি একটি ঘটনা। আর এই ঘটনাটি আমার সাথেই ঘটে গিয়েছিল। আমার বয়স ছিল তখন 8 বছর। আমি আগেই বলে রাখি, ঘটনাটি যেই বাসাতে ঘটেছিল সেটি ছিল আমার দাদুর বাসা। আমি শুনেছিলাম আমার দাদু যখন বেঁচে ছিলেন তখন তিনি একটু জিন তাড়ানো বা কবিরাজের কাজ করতেন। তিনি যেই রুমে এই কাজ করতেন সেই রুমে আমি আর আমার বড় আপু থাকতাম। এবার ঘটনায় ফিরে আসি। সময়টা ছিল শীতকাল। কোনো এক কাজে আমার বাবা ওই দিন বাসায় ছিলেন না। এজন্য আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়ি। একটু পরে আমার আপু ঘুমিয়ে যায়, কিন্তু কেন জানি আমার চোখে ঘুম আসছিল না। ঘড়িতে তখন 11টা বাজে, আর তখন গ্রামে 11টা মানে অনেক রাত। পাশে আপু ঘুমাচ্ছিল, কোথাও কোনো শব্দ নেই। আমার একটু ভয় লাগতে শুরু করলো। এজন্য আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ করে মনে হলো কেউ আমাকে দেখছে। আমি আমার মাথার উপরে তাকালাম। তাকিয়ে এমন কিছু দেখবো আমি কখনোই কল্পনাও করিনি। আমি দেখলাম আমার মাথার কাছে একটা অবয়ব বা জিন বসে আছে। তার চুল থেকে গায়ের লোম পর্যন্ত পুরো শরীরটাই লাল। আর একটা কি যেন খাচ্ছিল, এটা আমি খেয়াল করিনি। আর আমার দিকে এমনভাবে তাকিয়ে তাকিয়ে হাসছিল, কি যেন খাচ্ছিল, এটাও আমি বলতে পারবো না শিওরলি। কিন্তু তার দাঁতে রক্ত ছিল। আমি চিৎকার করেও যেন কেন চিৎকার করতে পারছিলাম না। হঠাৎ করে আমার চোখ বন্ধ হয়ে যায়। তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন সকালে চোখ যখন খুলি, দেখি একটা হুজুরের সামনে শুয়ে আছি আমি। হুজুর আমার কাছে সবকিছু জানে আর আমার আব্বুকে বলল ওই বাসা চেঞ্জ করতে। আর আমাকে দোয়া দিয়ে গেল, আর আব্বু নতুন বাড়ি করলো। এই বাড়ি করার আগে আমরা যতদিন ওই বাসায় ছিলাম, মাঝে মধ্যে আমি নাকি নিজের ভিতরে থাকতাম না। ওই বাসা ছেড়ে দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার আর কোনো সমস্যা হয় না। এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভাইয়া। আমার ঘটনাটি ছোট, জানি না সিলেকশন হবে কিনা। আমি চেষ্টা করব আরো কোনো ঘটনা পাঠানোর জন্য। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। মারিয়া আপু, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। প্রিয় লিসেনার, এতটুকুই ছিল মারিয়া আপুর পাঠানো ঘটনা। আপনাদের কাছে কেমন লেগেছে বা কতটুকু ভয় লেগেছে, আশা করি জানি না ভয় লাগবে কিনা বা লাগছে কিনা। লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আর অবশ্যই এটা লাইক হয়ে যাবে আমি মনে করি। সাবস্ক্রাইবের কথা আমি বলবো না, সাবস্ক্রাইবের এটা আপনাদের একান্ত বিষয়। সর্বশেষ ঘটনা, আর এই ঘটনাটি আপনারা তো টাইটেল দেখে এসেছেন, বাড়ির পেছনে রক্তমাখা জিনের গাছ। আসসালামু আলাইকুম, আমার নাম সুমা। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার পারিবারিকভাবে বিয়ে হয় গাজীপুরে কোনো এক গ্রামে। সবসময় আমি বিকেল হলে ঘোরাঘুরি করতাম প্রায়। বাবার বাড়ি থাকতেও যেমন ঘোরাঘুরি করতাম, ঠিক তেমনি নতুন বিয়ে হওয়ার পরেও শ্বশুর বাড়ি এসেও ঘোরাঘুরি করতাম। কোনো কমতিই ছিল না, প্রতিদিনই ঘুরতাম আমার বাসুরের এক মেয়ের সাথে। ও আমার বাসুরের মেয়ে হলেও দুজন বান্ধবের মতোই থাকতাম। সবাই আমাদের ঘোরাঘুরি দেখে বলতো নতুন বিয়ে হয়েছে, শরীরে হলুদের গন্ধই যায়নি এখনো। সবাই বলতো বেশি ঘোরাঘুরি করো না,
এখানকার জায়গা কিন্তু ভালো না, তবুও আমরা দুইজন কারো কথা শুনতাম না। একদিন বিকেলে দুজন মিলে ঘুরতে গেছিলাম চুল ছেড়ে বাহিরে, বাড়ির পাশেই একটা জায়গায়। ওইখানে নাকি একটা অ্যাঞ্জল গাছ আছে। সবার মুখে শুনতাম ওইখানে নাকি ভূত বা জিন থাকতো। আমিও এইসব ভয় পেতাম, কিন্তু আমার যে ভাসুরের মেয়ে ছিল তিনি এইসব ভয় পেতেন না। আমার ভাসুরের মেয়ের নাম হচ্ছে নদী। ওই অ্যাঞ্জল গাছের কাছে আমরা যাই এবং নিচে আমরা গিয়ে দাঁড়াই। দাঁড়ানোর পর আমরা অনেকগুলো পাতা ছিঁড়লাম। হঠাৎ করে মনে হলো পাশ দিয়ে যেন কেউ আচমকাই চলে গেল। ওই দিন রাত থেকে আমার বমি, জ্বর, মাথা ব্যথা সারাটা রাতই ছিল। রাত 1টার দিকে আমার চাচি শাশুড়িকে ডেকে আনি। উনি আবার কবিরাজি করতেন। আমাকে দেখে বলে দিলেন, খারাপ জায়গায় গেছিলা কেন? আমি বললাম নদী যেতে বলছিল তাই গেছিলাম। আমার হাজবেন্ড আমাকে বকাবকি শুরু করলো। আমাকে মানা করা সত্ত্বেও কেন গেছিলাম আমি ওই জায়গায়, তার জন্য। তারপর আর ওই জায়গায় আমি যাই নাই। আমার হাজবেন্ড ছোটখাটো একটা জব করে, সকাল 7টায় যায় এবং বাসায় রাত 11টায় ফিরে আসে। আমার শাশুড়ি তার বড় ছেলে বউয়ের কাছে বেশি থাকে, তাই আমি সারা দিন ভাসুরের মেয়ের সাথে ঘুরতাম। আমি যখন একা ঘুমাতাম তখন দেখতাম একটা কালো ছায়া আমার দিকে তা অদ্ভুতভাবে তাকিয়ে আছে, আমার পায়ের দিকে এমনভাবে বসে আছে। আমি খুব ভয় পেতাম এটা দেখে। আমি দোয়া পড়তাম আর সে চলে যেত। সে যখন আসতো আমার শরীর অবশ হয়ে যেত। আমি শরীর নাড়াতে পারতাম না, শুধু মুখে দোয়া পড়তে পারতাম। হুট করেই ঘুম ভেঙে যেত, তখন আমি কাউকেই দেখতে পারতাম না। এমন করে প্রতিদিন আসতো আমার ঘুমের মাঝে মাঝে। আমি একা যখন ঘুমাতাম তখনই শুধু দেখতাম। এমন করে কিছুদিন দেখি, পরে আমার হাজবেন্ডকে বলি, উনি বলে আমি দোয়া পড়ে ঘুমাই না, তাই কখনো কখনো এমন হয়। আমি খুব ভয় পেতাম, সেই জন্য আমি দোয়া পড়ে ঘুমাইতাম। কিন্তু প্রিয় লিসেনার, আমরা আন্তরিকভাবে দুঃখিত জানাই। বিশেষ করে আমি আর যে মন না আন্তরিকভাবে বিশেষ করেই দুঃখিত জানাই। কারণ হচ্ছে আমরা সুমি আপুর ঘটনাটি সম্পূর্ণ দিতে পারলাম না। কিসের জন্য দিতে পারলাম না সেটি একটু বলি। কারণ আমাদের যে স্টুডিও, এই স্টুডিওর পাশেই সনাতনী ধর্মী বা হিন্দু ধর্মের লোক বসবাস করে, এবং কি আজ মনে হয় বা এই কয়দিন মনে হয় তাদের কীর্তন চলবে। এই কীর্তনের জন্য আমাদের শো অনেকগুলাই আজকে বন্ধ হয়ে গিয়েছিল। কারণ তাদের যে একটা ডেকোরেশনের সাউন্ড, ওইটা মানে আমাদের স্টুডিওতে মানে ঢুকে, যেহেতু মানে পুরো গ্রাও দেওয়া তবুও সাউন্ড আসতেছে। হ্যাঁ, তো আমরা এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জানাই। এখন হয়তো আপনারা শব্দ পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমাদের কানে আসছে। আর ঘটনা বলতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। সেজন্য আমরা এই যে সুমি আপু অর্ধেকটুকু দেওয়া হয়নি এখনো, আমরা অবশ্যই পরের এপিসোডে আমরা সুমি আপুর ঘটনাটি সম্পূর্ণ দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ। জানি না এখন যদি আমি ওই ঘটনা বলি তাহলে আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। কারণ একটা ফিলিংসের ভিতর যদি অন্য কোনো সাউন্ড ইফেক্ট চলে আসে তাহলে অন্য রকমের লাগে, তাই আমি বলিনি। তাহলে আমি আর যে মুন্না আজকের মতো বিদায় নেই, পরবর্তী এপিসোডে দেখা হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সময় পেলে নিজেকে ভালোবাসুন, কারণ অবহেলা তো অনেকেই করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মোডটাই নষ্ট হয়ে গেল।